السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, দেশ থেকে প্রবাস থেকে, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতোই আপনাদের নিকটে কিছু কথা বলবো। আমাদের কথাগুলো শুনলে আশা করা যায় আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনাদের যদি সামান্যটুকু উপকার করতে পারি তাহলেই নিজেকে ধন্য বলে মনে করব। আসলে দেখুন, মানুষ দুনিয়াতে চিরকাল থাকে না। একটা সময় মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় বা চলে যেতে হবে, এটা নিশ্চিত। তাই মানুষ যদি মানুষের কল্যাণে কোনো কাজ করে তাহলে মৃত্যুর পরও এগুলি মানুষ তার প্রশংসা করবে এবং তার জন্য মন থেকে দোয়া করবে। শুধু এতটুকুই আপনাদের নিকটে প্রত্যাশা, যে আপনাদের জন্য যদি সামান্য উপকার করতে পারি, আমার মাধ্যমে যদি আপনাদের সামান্যটুকু উপকার আসে, তাহলে আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। হয়তো এক সময় আমি থাকবো না, চলে যাব, কিন্তু সেদিন আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের নিকটে প্রত্যাশা। প্রিয় দর্শক, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কারো কারো জন্য সুসংবাদ, আবার মৃত্যু কারো কারো জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। কেন মৃত্যুকে সুসংবাদ বলছি? যদি বান্দা মুমিন হয়, দুনিয়াতে আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে তার জন্য মৃত্যুটা হবে অবশ্যই সুসংবাদ। আর যিনি দুনিয়াতে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবেন না, আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে নিজের জীবনকে পরিচালনা করবেন, তার জন্য মৃত্যুটা অবশ্য হবে দুঃসংবাদ। মৃত্যু থেকে কেউ বাঁচার কোনো সুযোগ নেই। তো দুনিয়াতে আমরা যদি একটু ভালো কাজ করে যাই, যেগুলি মৃত্যুর পরও মানুষের উপকারে আসবে, কল্যাণে আসবে, তাহলে ওই ভালো কাজ থেকে আমরা সদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে মৃত্যুর পরও আমলনামায় আমাদের এই সওয়াবগুলো পৌঁছবে। তো সুতরাং আসুন আমরা সকলেই ভালো কাজ করি, দেশের জন্য কাজ করি এবং গরিব দুঃখী মানুষের জন্য কাজ করি। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, আসলে এত কথা বলা ঠিক না, তারপরও বলি, কারণ না বললে মনে তৃপ্তি পাই না। ধর্ম থেকে মানুষ কখনো পৃথক হতে পারে না। মানুষের সাথে ধর্ম আত্মার সাথে জড়িত, শুধু মানুষের সাথে না, মানুষের আত্মার সাথে ধর্ম অন্তরঙ্গভাবে জড়িত। ধর্ম থেকে পৃথক হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ধর্মগ্রন্থেই একই কথা বলা হয়েছে, যে ধর্মীয় গ্রন্থের বিধানগুলো যখন মানুষ মেনে চলবে, এমনিতেই মানুষ মানসিকভাবে প্রশান্তিতে থাকবে এবং রোগ ব্যাধি থেকেও মুক্ত থাকবে। দেখুন, আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলা হয়েছে, আর 5 ওয়াক্ত নামাজের জন্য ওযুর কথা বলা হয়েছে, এবং 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করা বা ব্রাশ করার কথা বলা হয়েছে। তো এমন একটা সুন্দর ধর্ম, যেখানে 5 বার যদি মানুষ নিজের শরীরকে পরিষ্কার রাখে, মুখ পরিষ্কার রাখে, তাহলে তার তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ মানুষ খাদ্য খায়, ওই খাদ্য খাওয়ার পর সায়েন্স প্রমাণ করতেছে, বিজ্ঞান প্রমাণ করতেছে যে খাদ্য খাওয়ার পর খাদ্যের কিছু অংশ দাঁতের ফাঁকে থেকে যায়।
আর সেগুলি যদি ভালোভাবে মেসওয়াক বা ব্রাশ করা না হয়, সেগুলি মুখের মধ্যে থেকে পচে গিয়ে ব্যাকটেরিয়া জন্ম নেয়, ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়। আর ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকেই একটা সময় মানুষের পেটের গন্ডগোল হয়, আর পেটের গন্ডগোল থেকে অন্যান্য সমস্যাগুলো আস্তে আস্তে শুরু হতে থাকে। তো আসলে ধর্মকে বাদ দিয়ে আপনার চলার কোনো সুযোগ নাই। ধর্ম আপনাকে ডিসিপ্লিন শেখায়, নিয়ম কানুন শেখায়। সুতরাং ধর্মের কথা এজন্য আসে ভাই। তো আমরা যে রোগ নিয়ে আজকে আপনাদের নিকটে কথা বলবো, রোগটির নাম হচ্ছে প্লেগ রোগ। আগেকার দিনে প্লেগকে একটি মহামারী রোগ বলা হইতো এবং আগে এই রোগটি প্রচুর পরিমাণে হইতো। তো বর্তমানে তা তেমন একটা দেখা যায় না। পৃথিবীর বহু দেশে এই রোগে অসংখ্য মানুষ মারা গিয়েছে, কারণ পৃথিবীর বহু দেশে এই রোগটি মহামারী আকারে দেখা গিয়েছে। একবার ইংল্যান্ডে প্লেগ রোগে হাজার হাজার লোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তখন এই রোগের চিকিৎসা আবিষ্কার করা হয় নাই। তো পরবর্তীতে এই রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে, আর এই রোগের চিকিৎসা বা ঔষধ আবিষ্কার হওয়ার পর থেকে এই রোগটি আর মহামারী আকারে তেমন দেখা যায় না। ভারতের কলিকাতা শহরের মধ্যেও দেখা গেছে যে এই রোগে একটা সময় প্রচুর লোক আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। বর্তমান বিশ্বে শতাব্দীতে সারা বিশ্বে যখন প্লেগের কথা ভুলিয়ে গিয়েছে, সেই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্লেগ রোগে আক্রান্ত হয়ে অসংখ্য রোগ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। তাই তখন আমরা শঙ্কিত এবং উদ্বিগ্ন ছিলাম, তবে বর্তমানে ইহার চিকিৎসা বাইর হয়েছে, বিদায় ইহার এখন তত মহামারী আকারে দেখা যায় না। আজকে আমরা আপনাদের নিকটে কথা বলবো প্লেগ রোগ সম্পর্কে। প্লেগ রোগের কারণ। এক ধরনের ব্যাসিলাস জীবাণু দ্বারা প্লেগ রোগে আক্রান্ত হয়। ইহার নাম প্লেগ ব্যাসিলাস। এই জীবাণুর বাহক হইল ইঁদুর। ইঁদুরের গায়ে এক ধরনের পোকা থাকে, ওই পোকা থেকে ইঁদুর প্লেগ রোগে আক্রান্ত হয়। ইঁদুর যখন প্লেগ রোগে আক্রান্ত হয়, তখন ইঁদুরের মধ্যে মহামারী আকারে প্লেগ রোগ দেখা দেয়। তারপর ওই অসুস্থ ইঁদুরের শরীর থেকে জীবাণু সুস্থ মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে ইঁদুরের মাধ্যমেই। এই প্লেগ রোগ মহামারী আকারে দেখা দেয়, তখন ইঁদুরের গায়ের মধ্যে যে পোকা থাকে, ওই পোকাই আবার ইঁদুরের মাধ্যমে মানুষের মধ্যে প্রবেশ করে এবং মানুষকে যখন ওই পোকায় দংশন করে, তখন মানুষ এই রোগে আক্রান্ত হয়। এইভাবে ইঁদুর থেকে মানুষ এবং মানুষ থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে যখন কেউ আক্রান্ত হয়, তখন ওই লোকের সংস্পর্শে যখন সুস্থ ব্যক্তি থাকে, তখন সুস্থ ব্যক্তিও এই রোগে আক্রান্ত হইতে পারে। তো এজন্য এটি একটি মহামারী রোগ। এই রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই অসুস্থ ব্যক্তিকে একা একা বা আলাদা ঘরের মধ্যে থাকা সবচেয়ে বেশি নিরাপদ, যাতে প্লেগ রোগটি বিস্তৃতি না ঘটে। এই জন্য তাকে আলাদা ঘরে থাকা সবচাইতে বেশি উত্তম। আর ইঁদুর যখন এই রোগে আক্রান্ত হয়, তখন এই ইঁদুরটি 2 দিনের মধ্যেই মারা যায়। লক্ষণ। শরীরের মধ্যে যখন এই রোগের জীবাণু প্রবেশ করে জ্বরে আক্রান্ত হয়। 1. গা মেজমেজ ভাব থাকে, অবসন্নতা, দুর্বলতা প্রভৃতি লক্ষণ এই সময় দেখা দেয়। 2. রোগী তীব্র শীত অনুভব করে এবং কম্পন দিয়ে জ্বর আসে এবং জ্বর 104 থেকে 5 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। 3. পিপাসা বৃদ্ধি পায়, কোষ্ঠবদ্ধতা বৃদ্ধি পায় এবং বমি বমি ভাব থাকে এবং অনেক সময় বমি করে। এমন অবস্থা 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত দেখা যায়। 4. এবং রোগী সর্ব অঙ্গে ব্যথা হয় এবং রোগী জ্বরের কারণে বকাবকি করে এবং অস্থিরতা বোধ করে। 5. রোগী প্রচুর ঘাম হয়। 6. মাঝে মাঝে শরীরের কোনো স্থান থেকে রক্তক্ষরণ হইতে দেখা যায়। 7. রোগের আক্রমণের 2 থেকে 3 দিন পরে কুচকি, গলা প্রভৃতি নানা জায়গায় গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে।
8, ফোড়ার মতো যন্ত্রণা হয়, ওই গ্ল্যান্ডগুলোর মধ্যে ফুলে ওঠে এবং ফোড়ার মতো যন্ত্রণা হয়। 9, কখনো এই অবস্থায় রক্ত বমি হইতে দেখা যায় এবং এমন অবস্থার সৃষ্টি হইলে অনেক সময় রোগী মারা যায়। 10, ফোড়া বাহির হইলে ধীরে ধীরে তা বড় হয় এবং পাকে। এই অবস্থায় জ্বর কমিয়া যাওয়া শুভ লক্ষণ। কিন্তু যদি উদরাময় হয় অথবা ডায়রিয়া হয় অথবা রক্ত আমাশয় হয় এবং ফোড়ার মধ্যে পছন ধরে, তাহলে কুলক্ষণ। ইহাতে আবার জ্বর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। 11, রক্তক্ষরণ হইলে অথবা রক্ত বমি প্রভৃতি কুলক্ষণ দেখা দিলে রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হয়। 12, এই সকল ক্ষেত্রে অনেক সময় ব্রঙ্ক নিউমোনিয়া দেখা দিতে পারে। তো সুতরাং বুঝতেই পারছেন যে লক্ষণগুলো শোনার পর যে রোগটি কত মারাত্মক এবং কত ভয়ানক। তো আসলে এই রোগের বাহক যেহেতু ইঁদুর, তো ইঁদুরের সংস্পর্শ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অনেকের বাড়িতে ইঁদুর প্রচুর আক্রমণ করে, তো ইঁদুর যেহেতু বেশি আক্রমণ করে বা ইঁদুরের পরিমাণ যাদের বাড়িতে বেশি থাকে, অবশ্যই আপনাদেরকে এই ইঁদুরগুলোকে নির্মূল করার ব্যবস্থা করতে হবে। কারণ ইঁদুর থেকে মানুষের মধ্যে প্লেগ নামক ভয়ঙ্কর মহামারী রোগ আসতে পারে। সুতরাং ইঁদুর থেকে আমাদেরকে অবশ্যই কি থাকা উচিত? সাবধান থাকা উচিত। এখন প্রকারভেদ করা হয়েছে এই রোগের, যে লক্ষণ অনুযায়ী প্লেগ রোগকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বরে বিওবিক প্লেগ, 2 নম্বরে নিউমোনিক প্লেগ এবং 3 নম্বরে সেপ্টিসেমিক প্লেগ, 4 নম্বরে ইন্টেস্টাইনাল প্লেগ। 1 নং বিওবনিক প্লেগ। বিওবনিক প্লেগে গ্রন্থি ফুলে ও পাকতে দেখা যায়, গ্রন্থিগুলো ফুলে এবং পাকতে দেখা যায়, ফোড়া পাকিয়া তারপর ফোড়া ফাটিয়া যায় এবং ধীরে ধীরে ক্ষতস্থান শুকাইয়া যায় এবং ধীরে ধীরে জ্বর কমতে থাকে এবং রোগী আরোগ্য লাভ করে। তবে রক্ত বমি হইলে রোগ খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নিউমোনিক প্লেগ। এই ধরনের প্লেগে রোগী জীবাণু ফুসফুসে আশ্রয় লয়, পরে নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। ইহা হচ্ছে মারাত্মক ধরনের প্লেগ। 3 নং সেপ্টিসিমিয়া প্লেগ। এই প্লেগে রক্ত দূষিত হয় এবং ফোড়াগুলি পচতে শুরু করে। ইহার ফলে শরীরের ভিতরে যন্ত্রাদি আক্রান্ত হয় ও রোগী মৃত্যুর দিকে অগ্রসর হয়। 4 নম্বরে ইন্টেস্টাইনাল প্লেগ। এই ধরনের প্লেগ রোগে পাকস্থলী এবং অন্ত প্রভৃতি আক্রান্ত হয়। রক্ত বমি, পেট ব্যথা প্রভৃতি কঠিন লক্ষণ দেখা দেয়। অনেক সময় বেদ বমন ঘন ঘন হয়। তো বন্ধুরা, এই হলো প্লেগ রোগের বিভিন্ন সিমটম, লক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই প্লেগ রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা পল্লী চিকিৎসকের নিকটে যাবেন অথবা হাসপাতালে রোগীকে নিয়ে যাবেন, অথবা নিকটস্থ কোনো চিকিৎসক থাকলে, অভিজ্ঞ চিকিৎসক থাকলে তার শরণাপন্ন হবেন। এখন আমরা আপনাদেরকে বলবো রোগ প্রতিরোধ করবেন কিভাবে, প্রতিরোধ ব্যবস্থাটা কি। 1 নম্বরে রোগীকে ভিন্ন ঘরে রাখতে হইবে, আলাদা ঘরে রোগীকে রাখতে হবে, তাহলে রোগীর বিস্তৃতি ঘটবে না এবং রোগীর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং জীবাণুনাশক ছিটিয়ে দিতে হবে। আর প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকলে আরো উত্তম। 2 নম্বরে জীবাণুনাশকের মধ্যে আপনারা ফিনাইল ছিটিয়ে দিতে পারেন, ঘরের চতুর্পাশে ফিনাইল ছিটিয়ে দিতে পারেন অথবা ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারেন। 3 নম্বরে বাড়ির চতুর্পাশে ডিপিটি পাউডার ছিটিয়ে দিবেন। তাহলে হবে কি, এই পাউডারের কারণে ইঁদুরের গায়ের মধ্যে যে পোকাগুলো থাকে ওই পোকাগুলো মরে যায়, পোকাগুলো ধ্বংস হয়ে যায়, কারণ এই পোকা থেকে প্লেগ রোগের আক্রান্ত হয়। আর 4 নম্বরে প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে
বাড়িতে যত ইঁদুর থাকবে ইঁদুর মারার ব্যবস্থা করতে হবে। ইঁদুর রাখবেন না, ইঁদুর মারার জন্য ইঁদুরের নানান রকমের ওষুধ বাজারে পাওয়া যায়, ওই ওষুধের মাধ্যমে অথবা ইঁদুরের যে খাঁচা আছে ওই খাঁচার মাধ্যমে অবশ্যই ইঁদুরকে সমূলে বিনাশ করবেন। তাহলে আপনারা এই রোগ থেকে প্রতিকার পাবেন। কথা, এই রোগের পথ্য ও আনুষঙ্গিক কিছু কথা। 1 নম্বরে, রোগীর ব্যবহৃত যত কাপড় চোপড় আছে সবগুলোকে পুড়ে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, অথবা জীবাণুনাশক দিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে রোগীকে পৃথক ঘরে রাখতে হবে এবং রোগীর ঘরের মধ্যে জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে দিতে হবে। আর 3 নম্বরে, রোগীর জ্বর কিছুটা কমিয়া গেলে তারপর রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে রোগী শক্তি পায়। যেমন রোগীকে ছোট মাছের ঝোল দিয়ে ভাত দিতে পারেন, মুরগি স্যুপ করে ওই স্যুপ খাইতে দিতে পারেন। তাছাড়া কচি দেশি মুরগির মাংস অথবা কবুতরের মাংস এগুলি রোগীকে শক্তির জন্য খাইতে দিতে পারেন। তবে এই রান্নাগুলো আপনারা স্বাস্থ্যসম্মতভাবে করার চেষ্টা করবেন। মশলা বেশি একটা ব্যবহার করবেন না, ঝাল বেশি ব্যবহার করবেন না, স্বাস্থ্যসম্মতভাবে রান্না করার চেষ্টা করবেন। আর 4 নম্বরে হচ্ছে রোগীর জন্য টক, যে কোনো প্রকারের টক রোগীর জন্য নিষিদ্ধ এবং দই রোগীর জন্য নিষিদ্ধ। আবার দুধ বা এ জাতীয় কোনো খাবার তাও রোগীর জন্য নিষিদ্ধ। আইসক্রিম, দুধ এগুলি রোগীকে খাইতে দিবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগছে আপনাদের নিকটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সেটি পেয়ে যান। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো হেলথ টিপস অনুষ্ঠানের পক্ষ থেকে আমি জামাল উদ্দিন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়াহু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।